আমি যখন নগরে আসলাম তখন আমার ফুফুর বাড়িতে থাকতে হয়েছিল। আমার ফুফাতো বোন সে বয়সে আমার থেকে ছোট ছিল। আমি তার সঙ্গে একই ঘরে থাকতাম। প্রতিদিন কাজের ক্লান্তি নিয়ে যখন আমি বাড়ি ফিরতাম তখন শরীর যেন আর চলতই না। বিছানায় শুয়ে পড়তাম আর সে আমার পাশে ঘুমাতো। একদিন রাতে একটু দেরি হয়েছিল বাড়ি ফিরতে। দরজা খুলে নিঃশব্দে ঘরে ঢুকলাম। বিছানায় গিয়ে গা এলিয়ে দিলাম। চোখ বন্ধ করে একটু স্বস্তি খুঁজছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ এসে আমার পাশে বসেছে। চোখ খুললাম না, কিন্তু বুঝতে পারছিলাম সে তার হাত নিঃশব্দে আমার মাথায় বুলিয়ে দিচ্ছে, যেন সারাদিনের সব ক্লান্তি মুছে দেওয়ার চেষ্টা করছে। তারপর ধীরে ধীরে সে আমার পায়ের কাছে বসল। তার কোমল হাতে আমার পা আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, দাদা, অনেক ক্লান্ত দেখাচ্ছে তোমাকে। তার কণ্ঠে মমতা ছিল। সে ফিসফিস করে বলল, যতক্ষণ না তুমি পুরোপুরি স্বস্তি পাচ্ছ আমি তোমার পাশে আছি। তার কণ্ঠে ছিল গভীর ভালোবাসা আর মমতার এক অনন্য প্রকাশ। সে চুপচাপ পা টিপে দিতে থাকল। তারপর হঠাৎ সে আমার। সেদিন সকালে তৃষ্ণা আর আমি দুজনেই বাড়িতে ছিলাম। তৃষ্ণা হেসে আমার দিকে এগিয়ে এসে বলল, দাদা, যদি কিছু প্রয়োজন হয় তবে নির্দ্বিধা জানাতে পারো। সে আমার সামনে এসে দাঁড়ালো এবং আন্তরিকভাবে হাত বাড়িয়ে দিল। তার এই আচরণে আমি কিছুটা অবাক হলাম, যেন তার মধ্যে নতুন এক ধরনের আত্মবিশ্বাস ফুটে উঠেছে। এরপর সে আমার হাত ধরে আলতো করে তার কানের কাছে নিয়ে গিয়ে বলল, তুমি চাকরি খোঁজার পাশাপাশি তুমি যা ইচ্ছা করতে পারো, তবে আমাকে কিছু সাহায্য করতে হবে। এই কথা বলে আমার ফুফাতো বোন দেখতে অনেক সুন্দর ছিল। তার চলাফেরা আচার আচরণ আমাকে মুগ্ধ করত। তার গায়ের রং ছিল ফর্সা। নগরে থাকার কারণে সে সবসময় সুন্দর সুন্দর পোশাক পরে থাকত। এই পোশাকে তাকে অসাধারণ লাগত। তবে সে আমার সঙ্গে এমন কিছু করবে এটা আমি ভাবতে পারিনি। কাজের জন্য নগরে এসে ফুফুর বাড়িতে থাকছিলাম। মা বলেছিলেন নগরে ফুফুর বাড়ি আছে, সেখানে থাকাই ভালো। গ্রামে বড় বাড়িতে থাকলেও এখানে ছোট একটা বাড়িতে থাকতে হচ্ছিল। একটা রান্নাঘর, 2টা বেডরুম আর একটা বসার ঘর ছিল। ফুফু, ফুফা আর তাদের মেয়ে তৃষ্ণা এই বাড়িতে থাকত। ফুফা সবসময় বলতেন নগরে তার বড় বাড়ি আছে। তৃষ্ণার বয়স এখন 17.5। যদিও আমি ভেবেছিলাম সে বয়সে অনেক ছোট হবে। যখন সে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এল, আমি তাকে দেখে অবাক হলাম। শেষবার যখন তাকে দেখেছিলাম তখন সে ছিল মাত্র 8 বছরের বাচ্চা। এখন সে অনেক বড় হয়েছে, আরও সুন্দর হয়ে উঠেছে। আমি পানি খেলাম। এরপর ফুফু আমার জন্য কিছু নাস্তা নিয়ে এলেন। আমার ফুফা আমাকে দেখে বেশ খুশি হয়েছিলেন, কারণ মা আগেই তাকে বলে রেখেছিলেন যে আমি কিছুদিন নগরে তাদের বাড়িতে থাকব। যদিও আমার একটি ভালো বেতনের কাজ ছিল, মা বরাবরই বলতেন যে অন্য ছেলেদের সাথে থাকলে আমি হয়তো খারাপ হয়ে যাব। তাই মায়ের ইচ্ছাতেই ফুফুর বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। যখন আমার ফুফাতো বোন তৃষ্ণা আর আমি প্রথম দেখা করলাম, সে আমাকে দেখে কিছুটা চুপ ছিল। ফুফুর বাড়িতে একটা ছোট ঘর ছিল তৃষ্ণার জন্য, আর ফুফা নিজের ঘরে ঘুমাতেন। আমি ফুফাকে বলেছিলাম মাঝে মাঝে আমার কাজ করতে করতে দেরি হয়ে যায়, তাই একটু আলাদা ঘরের দরকার। ফুফা বললেন আমি যেন তৃষ্ণার ঘরে থাকি। তৃষ্ণা কিছুদিনের জন্য হলে চলে গিয়েছিল আর আমি তার ঘরে থাকছিলাম। কিন্তু কয়েকদিন পর তৃষ্ণা বলল যে হলে তার ঘুম ঠিকমতো হচ্ছে না, তাই আবার ঘরে ফিরে আসলো। এরপর থেকে সে আমার পাশে ঘুমাতে লাগলো। তৃষ্ণা দেখতে সুন্দর এবং তার বয়সও বাড়ছে। রাতে কখনো কখনো ঘুমের মধ্যে ভুল করে আমি এদিক সেদিক চলে যেতাম, কিন্তু ঘুম হালকা হলে আমি দ্রুত নিজেই সরিয়ে আসতাম। এরপর এক রাতে দেখলাম সে যেন আমার পাশে চলে এসেছে। ভেবেছিলাম হয়তো নিছক কাকতালীয়, তবে পরবর্তী রাতগুলোতেও এমন অনুভূতি হচ্ছিল। ফুফুর বাড়িতে থাকতে থাকতে 3 সপ্তাহ পার হয়ে গেছে, আর এই সময় তৃষ্ণা আমার অনেক কাছের মানুষ হয়ে উঠেছে। আমরা মাঝে মাঝে অনেক রাত পর্যন্ত জেগে গল্প করতাম। আমরা বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতাম। আমার বিষয়ে জানার তার ভীষণ আগ্রহ ছিল, যা আমাকে বারবার ভাবিয়ে তুলেছিল। সে সবসময় আমার কাছে থাকতে চাইত। মাঝে মাঝে ফুফা আমাদের গল্প করতে দেখতেন, কিন্তু তেমন কিছু বলতেন না, কারণ ফুফু আমাকে ভীষণ বিশ্বাস করতেন। এক রাতে আমি দেখি তৃষ্ণা তার ফোনে কিছু দেখছে। কৌতূহলবশত আমি তার ফোনে উকি দিতে গিয়েছিলাম, কিন্তু সে সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে দিল। তখন আমি মজা করে তৃষ্ণাকে বললাম, ফোনটা দাও তো, কিন্তু সে বিনীতভাবে ফোনটি না নেওয়ার জন্য অনুরোধ করল। আমি কিছু না বলে একদিকে ফিরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর তাকিয়ে দেখি তৃষ্ণা ঘুমিয়ে গেছে।
তার ফোনটি মাথার পাশে রাখা ছিল, তাই আস্তে করে ফোন হাতে নেওয়ার চেষ্টা করলাম। ঠিক সেই সময় তৃষ্ণা পাশ ফিরল আর আমার হাত তার মাথায় হালকা করে পড়ে গেল। আমি দেখলাম তার মুখে এক মৃদু হাসি, যা স্পষ্ট করল সে ঘুমাচ্ছিল না। তাড়াতাড়ি ফোনটি খুলতে গিয়েছিলাম, কিন্তু সেটি লক ছিল। তৃষ্ণা তখন মৃদু হাসছিল, যেন সব আগেই বুঝে ফেলেছিল। আমি আর কিছু না বলে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। কয়েকদিন পরে আমার মাসের বেতন এলো। ফুফার বাইকে করে বাজারে গেলাম। নিজের বাড়ির মতো করে আমি তৃষ্ণার জন্য একটি নতুন পোশাক, ফুফার জন্য একটি লুঙ্গি আর ফুফুর জন্য একটি সুন্দর শাড়ি কিনে নিয়ে ফিরলাম। তৃষ্ণা এখন আগের চেয়ে অনেক বেশি খোলামেলা কথা বলতে শুরু করেছিল। কিন্তু এক রাতে পানি খেতে উঠে দেখি তৃষ্ণা ঘরে নেই আর ঘরের দরজাটা খোলা। বাইরে গিয়ে দেখি রাত তখন 1:30 বাজে। তৃষ্ণা বসার ঘরের পর্দা সরিয়ে কিছু দেখার চেষ্টা করছে। কৌতূহলবশত আমি তার পেছনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলাম যে সে এত রাতে কি দেখছে। তৃষ্ণার পাশে দাঁড়ালাম আর সামনের দৃশ্য দেখে তাকে আলতো করে পাশ ফিরিয়ে নিয়ে গিয়ে হাত ধরে ঘরে নিয়ে এলাম। আমি বললাম, তৃষ্ণা, রাতে এভাবে একা একা বাইরে থাকা ঠিক নয়। আমাদের নিজেদের সীমাবদ্ধতা বুঝে চলতে হবে। তৃষ্ণাকে এভাবে দেখায় আমার একটু বিরক্ত লাগলো, আর সে দ্রুত ক্ষমা চেয়ে বলল, দাদা, দয়া করে এই বিষয়টি নিয়ে কাউকে বলবেন না। আমি আর কখনো এমন কিছু করব না। আমি কিছু বুঝতে পারিনি। তৃষ্ণার ভুলটা ইচ্ছাকৃত ছিল না, বরং বয়স ও কৌতূহলের সীমারেখা বুঝে ওঠার অভাব ছিল। আমিও সিদ্ধান্ত নিলাম তাকে বুঝিয়ে পাশে থাকব। ফুফার মেয়েটা বড় হয়ে উঠেছে, আর তাদের এখন কিছুটা ব্যক্তিগত পরিসর দরকার। পরের দিন আমি ফুফাকে বললাম, ফুফা, এখন সময় এসেছে আপনি একটা বড় বাড়ি কেনার কথা ভাবুন। এখন আমাদের তৃষ্ণা বড় হচ্ছে, ওর নিজের একটা আলাদা ঘর দরকার। আর আপনাদেরও বড় বাড়ি হলে সবার জন্য ভালো হবে। ফুফা বললেন, 3 জন মানুষের জন্য বড় বাড়ি দরকার নেই। তুমি এসে চতুর্থতম হয়েছ, কিন্তু আমাদের এখনো কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে বড় বাড়ির প্রয়োজন কেন? উত্তর শুনে আমার মুখটা একটু মলিন হয়ে গেল। ঠিক তখনই ফোন বাজল। ফোনটা মায়ের ছিল। মা বললেন, আমি তোমাকে একটি মেয়ের ছবি পাঠিয়েছি, দেখো তোমার কেমন লাগে। ছবিটি দেখে মাকে জানালাম মেয়েটি দেখতে বেশ ভালো লাগছে। মা এতে খুশি হয়ে বললেন, 2-3 সপ্তাহের মধ্যেই বিয়ের ব্যবস্থা করব। ঠিক 3 সপ্তাহ পর আমার বিয়ে হয়ে গেল। কয়েকদিনের ছুটি কাটিয়ে কাজের জন্য আবার নগরে ফিরছিলাম। যাওয়ার আগে মা বললেন, তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাও। আমি রজনীকান্তকে নিয়ে নগরে এলাম। প্রথমে ফুফুর বাড়িতে উঠলাম। তৃষ্ণা তখন তার ঘর ছেড়ে বাবা মায়ের সঙ্গে বসার ঘরে ঘুমাতো আর আমাদের জন্য ঘরটি ছেড়ে দিয়েছিল। রজনীকান্তকে নিয়ে নগরে আসার প্রথম দিন পার হচ্ছিল। এরপর হঠাৎ এক রাতে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটল। আমি যখন আমার স্ত্রী রজনীকান্তর পাশে ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখি হোল থেকে কেউ যেন উকি দিচ্ছে। তাকে দেখে আমি দ্রুত রজনীকান্তর পাশ থেকে উঠে বসলাম। আমাকে উঠতে দেখে সে চুপচাপ সরে গেল। তখন আমি ভাবতে লাগলাম, যদি রজনীকান্ত এই নগরের পরিবেশ মানিয়ে নিতে পারে, তাহলে আগামী মাসে আমরা আলাদা থাকার জন্য একটি বাড়ি খুঁজে নেব। কারণ আমি নগরে আসার পর থেকে আমার ফুফাতো বোন আমাকে বিশেষ নজর দিচ্ছিল, কিন্তু জানি না কেন। তবে 4 দিনের মধ্যে রজনীকান্ত নগরটিকে অপছন্দ করতে শুরু করল। সে বলল, আমি এখানে বেশি দিন থাকতে পারবো না। গ্রামে থাকার অভ্যাস আছে আমার। এখানকার পানি, এখানকার বাতাস কিছুই আমার ভালো লাগছে না। হঠাৎ করেই রজনীকান্তর শরীর খারাপ হতে লাগল। অনেকদিন ধরে নগরের পানিতে আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু রজনীকান্তর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করল। তাই সে গ্রামে ফিরে যেতে চাইল, আর আমি তার শারীরিক অবস্থার কথা ভেবে তাকে গ্রামে পাঠিয়ে দিলাম। এরপর আমি ফুফুর বাড়িতে একাই থাকতে শুরু করলাম। রজনীকান্তর প্রতি আমার যতটা ভালোবাসা থাকার কথা ছিল, ঠিক ততটা যেন অনুভব করছিলাম না। তার ছবি দেখে যেমন ভেবেছিলাম, বাস্তবে তেমনটা ছিল না। বিয়ের সময় তাকে দেখেছিলাম খুবই সুন্দর, কিন্তু বিয়ের পর মেকআপ ছাড়া দেখলে তাকে কিছুটা আলাদা লাগত। আমার স্বপ্নের মতো ছিল না। তবে সে অনেক ভালো এবং নির্ভরযোগ্য, তাই ওর সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিলাম। রজনীকান্ত গ্রামে চলে যাওয়ায় আমার জন্য পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে গেল। আমি নগরে কাজ করছিলাম আর একা থাকার জন্য আলাদা খরচ করার প্রয়োজন মনে করিনি। মায়ের ইচ্ছাতেই ফুফা বাড়িতে থেকে যেতে মনে হলো ভালো। রজনীকান্ত যাওয়ার পর 4 দিনের ছুটি নিয়ে বিশ্রাম নিলাম, কারণ কাজের চাপে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। ছুটির দিন সকালে ফুফা তার কাজে বেরিয়ে গেলেন আর ফুফু প্রতিদিনের মতো তার অফিসে চলে গেলেন।
সেদিন সকালে তৃষ্ণা আর আমি দুজনেই বাড়িতে ছিলাম। নাস্তা করার পর আমি আমার ল্যাপটপ নিতে আমার ঘরে যাচ্ছিলাম। ঘরের দরজায় কোনো কপাট ছিল না, তাই দরজা সবসময় খোলা থাকত। সেদিন আমি ঘরে যাচ্ছিলাম, হঠাৎ দেখি দরজা হালকা খোলা আর ভেতরে আলো জ্বলছে। বুঝতে পারলাম তৃষ্ণা সুন্দর পোশাক বদলাচ্ছে, তাই আমি দ্রুত অন্যদিকে চলে গেলাম। ব্যক্তিগত পরিসরের সম্মান রাখা জরুরি, এটুকু অন্তত বুঝি। তবে তখন আমি ভাবলাম, কোথায় আমার শ্যামলা রজনীকান্ত আর কোথায় এই তৃষ্ণা? দুজনের মধ্যে যেন একেবারেই মিল নেই। এতদিন তৃষ্ণা আমার আশেপাশেই ছিল, কিন্তু কখনো তাকে এভাবে দেখিনি। তার উজ্জ্বল চেহারা দেখে এক মুহূর্তের জন্য মনে হলো ভাগ্য যেন আমার সঙ্গে একটু খেলা করছে। তার চুল এবং পোশাক একদম সুষ্ঠু এবং পরিপাটি ছিল। আমি বুঝতে পারছিলাম সে তার বাহ্যিক সৌন্দর্য এবং ব্যক্তিত্বে কিভাবে উন্নতি করেছে। কিছুক্ষণ পর আমি যখন ঘর থেকে বের হলাম তখনও তাকে দেখছিলাম, আর মনে হচ্ছিল সত্যিই অসাধারণ সুন্দর। ফুফা সাধারণ মধ্যবিত্ত হলেও তৃষ্ণার সৌন্দর্য যেন তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। সেদিন রাতে তৃষ্ণা আমার ঘরে এসে বলল, দাদা রজনীকান্ত গ্রামে চলে গেছেন, এখন আমি আবার আমার ঘরে শান্তিতে শুতে পারব। সে আর বসার ঘরে শুতে চায়নি, তাই আমি তাকে আগের মতো আমার ঘরে আসতে অনুমতি দিলাম। সেই রাতে ঘরে অন্ধকার ছিল, আর কিছুক্ষণ পর পর শুনতে পেলাম কারো পায়ের শব্দ। ঘরের আলো জ্বালিয়ে দেখলাম তৃষ্ণা তার আলমারির সামনে দাঁড়িয়ে আছে। আমি কাছে গিয়ে কোনো কথা না বলে আমার শার্টটা রেখে দিলাম। তারপর আলো নিভিয়ে শুয়ে পড়লাম। মনে হলো হয়তো পোশাক বদলানোর জন্যই সেখানে দাঁড়িয়েছিল, তাই আর কিছু না ভেবে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পরে আবার আলো জ্বালালাম। আমি দেখলাম তৃষ্ণা গোলাপি রঙের পোশাক পরেছে, যা তার স্বাভাবিক সৌন্দর্যকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তাকে এভাবে দেখে কিছুটা অস্বস্তি বোধ করলাম। তাড়াতাড়ি আবার আলো নিভিয়ে শুয়ে পড়লাম। তবে স্বীকার করতেই হয়, গোলাপি রঙের পোশাকে তৃষ্ণাকে অসাধারণ লাগছিল। পরের দিন আমার ছুটির দ্বিতীয় দিন ছিল। পুরো 3 দিনের ছুটি পেয়েছিলাম বলে মন বেশ ফুরফুরে ছিল। সেই সময় আমার এক বন্ধু প্রস্তাব দিল, চল আজ কোথাও ঘুরে আসি। দুপুরে বেরিয়ে একটি দামি ক্যাফেতে তৃষ্ণাকে দেখলাম। তার বন্ধুরা আধুনিক পোশাকে ছিল আর তৃষ্ণার সাজও কিছুটা ব্যতিক্রম ছিল। আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, এটা কি হচ্ছে? তৃষ্ণা আমাকে আলাদা করে নিয়ে ফিসফিস করে বলল, বিপুল, আজ রাতের সব বলব, এখন চলে যাও আর চুপ থাকো। রাতে ফুফা ঘুমানোর পর আমি তৃষ্ণার কাছে গেলাম। সে বলল, এটা উচ্চমানের জীবনের এক অংশ। কেন? আমি কি এভাবে থাকতে পারি না? তার কথায় এবং আচরণে এক নতুন ধরনের আত্মবিশ্বাস দেখলাম, যা আমাকে ভাবিয়ে তুলল। কথা বলতে বলতে সে আমার সামনে এসে দাঁড়ালো। আমি অনুভব করলাম সে আমার কাছ থেকে কিছু সমর্থন বা সহায়তা চাচ্ছিল। আমার বিয়ের পর থেকে আমি অনুভব করেছি যে নারীর গুরুত্ব কতটা। আর তৃষ্ণাকে কাছে পেয়ে আমি যেন একটু বিভ্রান্ত হয়ে পড়লাম। তবে নিজেকে সামলে নিয়ে আমি তাকে কিছুটা দূরে সরিয়ে দিলাম। সেদিন রাতে আমি তাকে দূরে রেখে শুয়ে পড়লাম এবং সকালে ওঠার আগে ঘর থেকে বেরিয়ে গেলাম। আমি বসার ঘরে বসে সকালের নাস্তা করছিলাম। তখন দেখলাম তৃষ্ণা একটু অস্বাভাবিকভাবে হাঁটছে। বুঝতে পারছিলাম না কেন সে এমনভাবে হাঁটছে। মনে হলো হয়তো তার পায়ে কিছু হয়েছে। যখন ফুফু তৃষ্ণাকে এভাবে হাঁটতে দেখলেন, তিনি জিজ্ঞাসা করলেন, তৃষ্ণা, তুমি এমনভাবে হাঁটছ কেন? পায়ে কিছু হয়েছে নাকি? তৃষ্ণা সরাসরি আমার দিকে তাকিয়ে বলল, বিপুলদা ভালো জানে আমার পায়ের কি সমস্যা হয়েছে। তার এভাবে ইঙ্গিত করায় আমি কিছুটা বিব্রত বোধ করলাম, কারণ আমি নিজেই জানতাম না কেন সে আমাকে এভাবে বলল। এরপর আমি ফুফুকে বুঝিয়ে বললাম যে রাতে শুতে গিয়ে তৃষ্ণার পা হয়তো বিছানার কোণে লেগে গিয়েছিল। তৃষ্ণা সকাল থেকে আমাকে খুব অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। আমি ভাবলাম ফুফু কাজের জন্য বেরোলে তাকে জিজ্ঞাসা করব কেন সে এমন মিথ্যে বলেছিল। সে তখন বলল, আজ তো শুধু মায়ের সামনে এমন হাঁটছিলাম, কাল বাবার সামনে একইভাবে হাঁটব। আমি আরও অনেক কিছু করতে পারি যদি তুমি আমাকে আমার ইচ্ছামত কিছু না দাও। আমি তৃষ্ণাকে বললাম, যখন তোমার এমন কিছু প্রয়োজন নেই তখন কিভাবে তোমায় আমি কিছু দিতে পারি? তৃষ্ণা আমার দিকে এগিয়ে এসে হেসে বলল, যা প্রয়োজন তা চাইলে নিতে পারো। সে আমার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। তার আচরণে আমি একটু অবাক হলাম। এরপর সে আমার হাত ধরে আলতো করে তার কানের কাছে নিয়ে গিয়ে বলল, আমাদের বাড়িতে তোমার যা ইচ্ছা করতে পারো, তবে আমাকে কিছু সাহায্য করতে হবে। হঠাৎ মনে পড়ল হয়তো গত রাতে তৃষ্ণা আমার কাছ থেকে কিছু আর্থিক সাহায্য নিতে চেয়েছিল, কিন্তু আমি তখন কিছু বলিনি। এখন তার কথায় মনে হলো সে আসলে কিছু সহযোগিতা চাচ্ছে।
আমি শান্তভাবে বললাম, এভাবে চাওয়া ঠিক নয়। কিন্তু সে আমার কথা শুনতে আগ্রহী নয় বলে মনে হলো এবং পুনরায় আমার দিকে হাত বাড়ালো। তৃষ্ণা বলল, এখন আমাদের মাঝে আর কেউ নেই, তুমি যা চাও নিতে পারো। সে এই কথা বলছিল, তখন হঠাৎ দরজায় ফুফু এসে হাজির। ফুফু বললেন, তৃষ্ণা এসব কি করছো? তৃষ্ণা বলল, আমি কিছু ভুল করছি, তবে আমি ভালোভাবে বাঁচতে চাই, তাই যা দরকার সেটাই করছি। আপনি কি আপনার ম্যানেজারের কাজ করে টাকা নেন না? আমি সবই দেখেছি। আমি চাই এই বাড়িতে নিজের উপার্জনের পথ খুঁজে নিতে। এতে ভুল কি? ফুফু চিৎকার করে বললেন, তুমি একদম বোকা। বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? রাগে ফুফুর হাত তৃষ্ণার দিকে উঠতেই আমি তাকে থামালাম। আমি জিজ্ঞাসা করলাম, তৃষ্ণা যা বলছে সেটা কি সত্য? ফুফু মাথা নিচু করে চুপ রইলেন। আমি বললাম, আপনাদের আচরণে কি তৃষ্ণা এমন করেছে? আমি নিজে তৃষ্ণাকে আমার পকেট থেকে টাকা নিতে দেখেছি, বারবার টাকা হারিয়েছি। এবার সত্যিটা বলুন, ফুফা বাইরে থাকলে আপনারা কি করেন? আমার কথায় ফুফু ভেঙে পড়লেন। কান্না ভেজা কণ্ঠে বললেন, দয়া করে শান্ত থাকো আর ফুফাকে কিছু বলো না। একবার আমি সহকর্মীকে কাজে সাহায্য করতে গিয়ে ভুল করেছি, তারপর থেকেই। ফুফু আমার দিকে নজর দিলেন এবং বললেন, এই সম্পর্ক শুধুই টাকার কারণে। তোমার ফুফা টাকা থাকলেও আমাদের ঠিকমতো খুশি রাখতে পারেন না, তাই ম্যানেজারের থেকে পাওয়া অর্থ দিয়ে আমি আর তৃষ্ণা প্রয়োজন মেটাই। তবে এখন বুঝতে পেরেছি এটা ভুল ছিল। তৃষ্ণার দিকে তাকিয়ে ফুফু বললেন, তৃষ্ণা আমাকে ক্ষমা করো, আজ থেকেই চাকরি ছেড়ে দেব। তৃষ্ণা উত্তরে বলল, মা আমি ইচ্ছে করে এসব করেছি যাতে আপনি নিজের ভুল বুঝতে পারেন। বিপুল দাদা আমাকে সন্দেহ করার পর পুরো সত্যটা বলেছিলাম। আজ আপনার মতো আমি আমার ভুল বুঝেছি। সবাই মিলে ফুফুকে তার ভুল বোঝালাম। শেষে তিনি আমাদের পরামর্শ মেনে নিলেন। ফুফু তৃষ্ণাকে নিয়ে নিজের সুন্দর পথে চলার সিদ্ধান্ত নিলেন। এরই মধ্যে ফুফা নগরের বেশ বড় বাড়িতে স্থানান্তরের সিদ্ধান্ত নিলেন, যা সবাইকে খুশি করল। সেদিন থেকেই ফুফার সঞ্চয়ের অভ্যাস বদলাতে শুরু করল। আমি শিখলাম, অর্থ বাঁচানো খুবই গুরুত্বপূর্ণ, তবে পরিবারের সুখশান্তি তার চেয়েও বেশি জরুরি। একজন মানুষ নিজের পরিবার ও জীবনের জন্য পরিশ্রম করেন। সঞ্চয় করা ভালো, তবে পরিবারের কষ্ট বা নিজের জীবন সীমাবদ্ধ রেখে নয়। অতিরিক্ত সাশ্রয়ী মনোভাব পরিবারের সদস্যদের দুর্ভাগ্যের কারণ হতে পারে। তাই টাকা জমানোর পাশাপাশি জীবন উপভোগ এবং পরিবারের চাহিদা ও খুশির প্রতি যত্ন নেওয়া খুব জরুরি। পরিবারের মধ্যে সমস্যা হলে সময়মতো আলোচনা করে সমাধান করা খুবই প্রয়োজন। ফুফু ও তৃষ্ণার কথোপকথন সমস্যার সমাধানে সহযোগী হয়েছিল, যা ভুল বোঝাবুঝি দূর করে সম্পর্ককে আরও মজবুত করেছে। গল্পটি আমাদের শেখায় পরিবারের সুখ ও চাহিদার প্রতি সচেতন থাকা এবং সহানুভূতির মাধ্যমে সমস্যাগ্রস্ত কাউকে সঠিক পথে নিয়ে আসা একজন ভালো মানুষের বৈশিষ্ট্য। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরের নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।